সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সানজানা আফরিন, প্রভাষক সংস্কৃত। আশা করি তোমরা যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণের সংজ্ঞা প্রকরণ অংশের আমরা প্রত্যয় এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রত্যয় ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বাংলা ব্যাকরণেও আমাদের প্রত্যয় পড়তে হয়, তেমনি সংস্কৃত ব্যাকরণেও আমাদের প্রত্যয় রয়েছে। প্রত্যয় হচ্ছে একটা শব্দ তৈরির কৌশল, অর্থাৎ একটা শব্দ তৈরির কারখানা, যেখানে আমরা একটা মূল শব্দের দ্বারা নতুন নতুন শব্দ তৈরি করব। প্রত্যয়ের সংজ্ঞায় বলা হয়েছে প্রকৃতে পর প্রত্যয় বেদিতব্য, অর্থাৎ যা ধাতু এবং প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থের জ্ঞান জন্মায় তাকে আমরা বলবো প্রত্যয়। একটু সহজভাবে বলতে গেলে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে যুক্ত হয়ে নতুন একটি শব্দের তৈরি করবে তাকে আমরা বলবো প্রত্যয়। অর্থাৎ একটা মূল শব্দ থাকবে, তারপরে একটি বর্ণ বা দুটি বর্ণ বসে একটি নতুন অর্থের তৈরি করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রত্যয় সবসময় শব্দের পরে বসে। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। এটা যখন শব্দের পরে বসে, একটা মূল শব্দের পরে বসে, সে শব্দটা ক্রিয়াবাচক হতে পারে, তারপরে নামবাচক বা বিশেষণ হতে পারে, তখন নতুন একটি অর্থের সৃষ্টি করবে। যেমন আমি লিখলাম পা যোগ অনিয়, পানীয়। ক্রি যোগ তব্য, কর্তব্য। নগর যোগ ঠক, নাগরিক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এই পাটা হচ্ছে আমাদের মূল শব্দ, এখানে ক্রিটা হচ্ছে আমাদের মূল শব্দ, আর এখানে নগরটা হচ্ছে আমাদের মূল শব্দ। পা বলতে আমরা বুঝি পান করা, আবার একটা শরীরের একটা অঙ্গকেও বুঝি আমরা পা বলতে। কিন্তু যখন এর সাথে অনিয় এই শব্দটা যুক্ত হলো, তখন হলো পানীয়, নতুন একটা শব্দ তৈরি হলো। এটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে মূল শব্দ, তারপরে বর্ণ একটি বর্ণ বা দুটি বর্ণ যুক্ত হবে, এবং যে শব্দটা তৈরি হবে এটা হচ্ছে প্রত্যয়জাত শব্দ বা প্রত্যয়ান্ত শব্দ। এখানে পা একটি মূল শব্দ, এর সাথে অনিয় যুক্ত হয়েছে পানীয়। পানীয় একটা পা থেকে ভিন্ন একটি অর্থের প্রকাশ করে। পানীয় বলতে আমরা বুঝি কোমল, মানে তরল খাবার যা আমরা পান করি। এখানে ক্রি বলতে আমরা বুঝি কড়া, কিন্তু যখন এর সাথে তব্য যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে কর্তব্য, যেটা যা অবশ্যই করতে হবে সেটাকে আমরা কর্তব্য দ্বারা প্রকাশ করি। এরপরে নগর। নগর মানে হচ্ছে লোকালয় বা শহর বলা যেতে পারে। এই নগরের সাথে ঠক এই শব্দটা যুক্ত হয়েছে নাগরিক। নগর থেকে আলাদা একটা শব্দ হচ্ছে নাগরিক। নাগরিক মানে হচ্ছে যারা নগরে বসবাস করে, তারা হচ্ছে নাগরিক। তাহলে নগর একটা আলাদা শব্দ, আমরা যেটা পেলাম নাগরিক এটা একটা আলাদা শব্দ, ক্রি একটা আলাদা শব্দ, আমরা যেটা পেলাম নতুন শব্দ কর্তব্য একটা আলাদা শব্দ, পা একটা আলাদা মূল শব্দ, এখান থেকে আমরা তৈরি করেছি পানীয়। এটা হচ্ছে প্রথমে আছে মূল শব্দ। এই যে এই পাশের শব্দগুলো নতুন, যে অনিয়, তব্য, ঠক, এগুলো হচ্ছে প্রত্যয়। এখানে পা মূল শব্দের সাথে যে অনিয় যুক্ত হয়েছে, এই অনিয় হচ্ছে প্রত্যয়। এটা এক বর্ণ হতে পারে, একাধিক বর্ণ হতে পারে, মানে এটা একটা শব্দাংশ হবে যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু মূল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন একটি শব্দের তৈরি করবে। আমরা জানি যে আমাদের যে শব্দগুলো, এগুলো বিভিন্ন মাধ্যম থেকে এসেছে, দেশি বিদেশি। আমাদের এই শব্দগুলোকে আমরা প্রক্রিয়াজাত করে আমরা প্রত্যয়ের মাধ্যমে এই শব্দগুলোকে এই থেকে আরও নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তোমরা বুঝলে, এখানে প্রথমে থাকবে মূল শব্দ, আর পরে হবে হচ্ছে এই প্রত্যয়।
প্রথম শব্দটাকে আমরা বলবো প্রকৃতি, পরের শব্দটাকে আমরা বলবো প্রত্যয়, আর যে নতুন শব্দটা পেলাম তাকে আমরা বলবো প্রত্যয়জাত শব্দ। পরীক্ষাতে আমাদের আসে যে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি হচ্ছে মূল যে শব্দটা, সেটা হচ্ছে প্রকৃতি। আমরা এর আগে শিখেছি প্রকৃতি হচ্ছে ক্রিয়াবাচক, বস্তুবাচক এবং বস্তুর বিশেষণবাচক শব্দ। অর্থাৎ প্রথম যে শব্দটা থাকবে, যে শব্দটার সাথে প্রত্যয় হবে, সে শব্দটাকে আমরা প্রকৃতি বলবো। আর প্রকৃতির সাথে যে শব্দটা যুক্ত হবে, এক বর্ণ বা দুই বর্ণ যুক্ত হয়ে নতুন অর্থের সৃষ্টি করবে, তাকে আমরা বলবো প্রত্যয়। এখানে হচ্ছে প্রথম পাটা হচ্ছে প্রকৃতি, আর অনিয়টা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় সবসময় শব্দের পরে বসবে, প্রত্যয় কখনো শব্দের আগে বসবে না। তোমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রত্যয় একটা মূল শব্দের পরে বসে নতুন আরেকটি অর্থের সৃষ্টি করবে। যেমন এখানে আমরা এই যে দেখো, এই যে মূল শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়েছে, কৃ শব্দের পরে তব্য প্রত্যয় যুক্ত হয়েছে, নগর শব্দের পরে ঠক প্রত্যয় যুক্ত হয়েছে পানীয়, কর্তব্য, নাগরিক, এগুলো হচ্ছে প্রত্যয়জাত শব্দ, আর এটা হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যয় হচ্ছে যা শব্দের পরে বসে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করবে, তাকে আমরা বলবো প্রত্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রত্যয় কি। এই প্রত্যয় আবার 5 প্রকার। 5 প্রকার কি কি? তো এ প্রত্যয় 5 প্রকার। 5 প্রকার প্রত্যয় হচ্ছে বিভক্তি, কৃৎ, তদ্ধিত, স্ত্রী প্রত্যয় এবং ধাত্ববয়। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে ধাতুর পরে, ধাতু বলতে আমরা শিখেছি যে ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক মূল শব্দ। ধাতুর পরে তি, ত, সন্তি এবং প্রাতিপদিকের পরে সু, ওই, যশ, যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদের আমরা বলবো বিভক্তি। আমি লিখেছি গম যোগ তি, গচ্ছতি। তারপরে আমি গম একটা মূল শব্দ, এর সাথে আমি যুক্ত করলাম তস। আমি বিভক্তির সংজ্ঞায় বলেছি ধাতুর পরে তি, ত, সন্তি যুক্ত হবে। তস হলো গচ্ছত। তারপরে অন্তি হলো গচ্ছন্তি। তোমরা লক্ষ্য করো, এই একটা গম মূল ধাতু, এর সাথে আমি একবার তি যুক্ত করেছি, একবার তস যুক্ত করেছি, একবার অন্তি যুক্ত করেছি, করে একবার পেয়েছি গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি। তোমরা ধাতুরূপে তি, ত, সন্তি, শি, থ, স্থয়ের ব্যবহার করেছো, শিখেছো, এর কৌশলটা শিখেছো। এখন এই গচ্ছতি সব জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে না। যখন আমি তি বিভক্তিটা দিব, তখন যখন গম যুক্তি গচ্ছতি হবে, গচ্ছতি সব জায়গায় ব্যবহার করা যাবে না, শুধুমাত্র প্রথম পুরুষের প্রথম বচনে গচ্ছতি ব্যবহৃত হবে। যেমন আমি যদি বলি সে যায়, একজন যায়, স গচ্ছতি। যখন আমি বলবো যে দুজন যায়, তখন কিন্তু আর গচ্ছতি হবে না, তখন তস প্রত্যয় যুক্ত করতে হবে। আমাদের বলতে হবে যে তৌ গচ্ছত, মানে তারা দুজনে যায়। যখন বলবো যে দুজনের বেশি যায়, তখন আমরা বলবো যে তে গচ্ছন্তি, তখন এই গচ্ছন্তি আমরা ব্যবহার করব। এইভাবে আমরা তি, তস, অন্তি এই 3টি প্রত্যয় আলাদা আলাদা ব্যবহার করে বাক্য তৈরি করা শিখলাম। এরপরে প্রাতিপদিকের পরে সু, ওই, যশ, সু, ও, যশ এগুলো ব্যবহৃত হবে। তোমরা লক্ষ্য করো, আমরা নর আমি লিখেছি, নর হচ্ছে মানুষ, নামবাচক একটা শব্দ, কিন্তু এই নরর সাথে যখন আমি সু যুক্ত করব, তখন হয়ে যাবে নর। যখন এর সাথে ও যুক্ত করব, তখন হয়ে যাবে নর। এগুলোর কিন্তু আলাদা ব্যবহার আছে। যখন নর ছিল, তখন নর বলতে মানুষ, একটা নামবাচক শব্দ, কোনো সংখ্যা বোঝায়নি, কিন্তু যখন সু প্রত্যয় যুক্ত করে নর হয়ে গেল, তখন বোঝাবে একজন মানুষ।
কিন্তু যখন ও যুক্ত করব তখন হয়ে যাবে নরৌ, তখন আমরা বুঝবো নরৌ বলতে দুজন মানুষ। এইভাবে বিভক্তিগুলো আমাদের নতুন নতুন বাক্য তৈরি করতে সহায়তা করে। তি ত সন্তি এগুলোকে বলে তিং বিভক্তি। সু ও যশ এগুলোকে বলে শুভ বিভক্তি। তিং বিভক্তি হচ্ছে 180টি এবং শুভ বিভক্তি হচ্ছে 21টি। এরা নতুন নতুন শব্দ তৈরি করে। এরপরে আসা যাক কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় হচ্ছে, আমরা বলেছি এই জায়গায় দেখো বিভক্তি আমরা আলোচনা করলাম কৃৎ, কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতুর পরে তব্য, অনিয়, যৎ, নত, কপ, সত্রি, শানস, ত্র, তবতু প্রভৃতি যে সকল প্রত্যয় হবে তাদেরকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। যোগতব্য, কর্তব্য, কি যোগ অনিয়, করণীয়, বীজ যোগ অচ, বেদ, স্ত্রী যোগ কপ, সূর্য। আমি দেখো আমি কিছু কৃৎ প্রত্যয় লিখেছি এখানে, তব্য, অনিয়, অচ, কপ এগুলো যুক্ত হয়ে তব্য যুক্ত হয়েছে, কর্তব্য, অনিয় যুক্ত হয়ে হয়েছে করণীয়, বিদের সাথে অজ যুক্ত হয়েছে বেদ, স্ত্রীর সাথে কপ যুক্ত হয়েছে সূর্য। এগুলো হচ্ছে কৃৎ প্রত্যয়ের উদাহরণ। আমাদের যদি পরীক্ষাতে তব্য, অনিয়, যৎ, নত, কপ এই শব্দগুলো যদি আমরা ভুলে যাই তাহলে সহজভাবে আমরা কিভাবে বুঝবো? আমরা লক্ষ্য করব যে যখন মূল শব্দটা ক্রিয়াবাচক হবে তখন তাকে আমরা ধরবো কৃৎ প্রত্যয়। যখন অর্থাৎ ক্রিয়াবাচক মূল শব্দকে আমরা কৃৎ প্রত্যয় বলতে পারি। যখন আমরা দেখব যে আমাদের মূল শব্দটা ক্রিয়াবাচক, এ দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তখন আমরা বুঝে নেব যে এটা কৃৎ প্রত্যয়। এরপরে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধারণত নাম শব্দের পরে হয়। প্রাতিপদিকের পরে ইয়, অং, ঢক, অন প্রভৃতি যে সকল প্রত্যয় হয় তাদেরকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ নাম শব্দের পরে যে প্রত্যয়গুলো হবে তাদেরকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তোমরা লক্ষ্য করো এখানে দশরথ একজনের নাম, এর সাথে আমি ইন প্রত্যয় যুক্ত করেছি, হয়েছে দাশরথী। মানে শিবের সাথে অন প্রত্যয় যুক্ত করেছি, হয়েছে শৈব। এখানে কশ্যপের সাথে অং প্রত্যয় যুক্ত করেছি, হয়েছে কাশ্যপ। অর্থাৎ দেখো নাম শব্দের পরে, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় মূলত নাম শব্দের পরে হবে। যখন দেখবে যে তোমাদের মূল শব্দটা নামবাচক তখন বুঝে নেবে এটা তদ্ধিত প্রত্যয়। এরপরে আছে আমাদের স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয় হচ্ছে মূলত লিঙ্গান্তর করা। টাপ, নিপ, নিশ এগুলো যখন যুক্ত হবে প্রাতিপদিকের পরে, অর্থাৎ প্রাতিপদিকের পরে যখন টাপ, নিশ, নিপ এগুলো এই ধরনের প্রত্যয় যুক্ত হবে তখন তাকে আমরা বলবো স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয়ের সাহায্যে সাধারণত আমরা পুরুষবাচক শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করি। অজ যোগ টাপ, অজা, মানব যোগ নিশ, মানবী, নর্তক যোগ নিশ, নর্তকী, শ্রীমত যোগ নিফ, শ্রীমতী। তোমরা লক্ষ্য করো আমি অজর সাথে, অজ একটা পুংলিঙ্গ শব্দের সাথে টাপ প্রত্যয় যুক্ত করে করেছি অজা, একটি স্ত্রীলিঙ্গ শব্দ তৈরি হয়ে গেল। এখানে মানব একটি পুংলিঙ্গ শব্দ, আমি এখানে নিশ প্রত্যয় যুক্ত করে করেছি মানবী।
এখানে নর্তক একটি পুংলিঙ্গ শব্দ, এখানে নিস প্রত্যয় যুক্ত করেছি নর্তকী। আবার শ্রীমৎ একটি পুংলিঙ্গ শব্দ, এর সাথে নিপ প্রত্যয় যুক্ত করে আমি করেছি শ্রীমতী। দেখো আমরা এই পুংলিঙ্গ শব্দগুলোর সাথে এই টাপ, নিপ, নিস এই প্রত্যয়গুলো যুক্ত করে আমরা স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করেছি। পরীক্ষার্থী যখন তোমাদের স্ত্রী প্রত্যয়ের কথা বলবে তখন বুঝে নেবে লিঙ্গান্তর করতে হবে। এরপরে ধাত্ববয়ব। ধাত্ববয়ব হচ্ছে ধাতুর পরে নিচ, শন, জং এবং প্রাতিপদিকের পরে কাম্যীয়, কচ, কং এই ধরনের প্রত্যয়গুলো যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো ধাত্ববয়ব। পা যোগ শন যোগ লট যোগ তি হলো পিপাসতি। তারপরে নিচ যোগ দৃশ যোগ নিস যোগ লট যোগ তি হলো দর্শতি। গম যোগ জং যোগ লট তে হলো জঙ্গমতে। এখানে শন প্রত্যয় যুক্ত হয়েছে ইচ্ছার্থে পিপাসতি। এখানে দৃশ ধাতুর সাথে নিস প্রত্যয় যুক্ত হয়েছে দর্শতি। এখানে জং প্রত্যয় যুক্ত হয়ে পৌনপূর্ণ অর্থে হয়েছে জঙ্গমতে। অর্থাৎ ধাত্ববয়বটার বিশ্লেষণটা একটু জটিল। আমরা আগের বিশ্লেষণগুলো দেখেছি, আমাদের আগের বিশ্লেষণগুলো কিন্তু এত বড় ছিল না, কিন্তু ধাত্ববয়বের বিশ্লেষণগুলো একটু জটিল, একটু বড় বড় হবে। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বিভক্তি হচ্ছে, বিভক্তি চিনব, এরপরে তি, ত, শুন্তি, সু, ঔ, যশ এগুলো থাকবে। কৃত প্রত্যয় চিনব যে ক্রিয়াবাচক, মূল শব্দটা ক্রিয়াবাচক হবে। তব্য, অনীয়, যৎ, নত, কপ এই ধরনের শব্দ থাকবে। তারপরে তদ্ধিত প্রত্যয় হচ্ছে নামবাচক শব্দের পরে প্রত্যয় হবে ইও, অং, ঢক, অন এই ধরনের প্রত্যয় হবে। স্ত্রী প্রত্যয় হচ্ছে টাপ, নিপ, নিস এ ধরনের শব্দ থাকবে। এবং ধাত্ববয়বে শন, জং, নিচ এই ধরনের প্রত্যয় শব্দ থাকবে। মূলত পরীক্ষাতে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়টাই তোমাদের বেশি আসে, এই দুটোই বেশি নির্ণয় করতে বলা হয়। তাহলে কৃত প্রত্যয় আমি সহজভাবে মনে রাখতে পারবো যখন আমি দেখব যে আমার মূল শব্দটা ধাতু আছে, ক্রিয়াবাচক শব্দ আছে, মূল শব্দটা ক্রিয়াবাচক হলে আমি বুঝে নেব এটা অবশ্যই কৃত প্রত্যয়। যখন আবার দেখব যে আমার মূল শব্দটা নামবাচক আছে তখন ধরে নেব এটা তদ্ধিত প্রত্যয়। এই হচ্ছে কৃত প্রত্যয় নির্ণয় এবং তদ্ধিত প্রত্যয় নির্ণয়ের সহজ একটা কৌশল। তো আগামী ক্লাসে পরীক্ষার্থী কিভাবে আমি প্রকৃতীয় প্রত্যয় লিখতে হবে সেটা বলে দেব। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।